গুড ইভিনিং স্টুডেন্টস। আমি ডিএলএড সেকেন্ড ইয়ারের জন্য আজকের এই ভিডিওটা করছি এবং এটা আমার পেপার নাম্বার হচ্ছে CC04 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। তার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে পেডাগজির মিনিং, অবজেক্টিভস এবং তার কিছু ফিচার্স নিয়ে আজকের আলোচনাটা আমরা করব। পেডাগজি ডেফিনেশন কি? পেডাগজি মানেই হচ্ছে সায়েন্স অফ টিচিং। সায়েন্স অফ টিচিং তার মানে হচ্ছে সেখানে টিচিংটা তুমি কি পদ্ধতি এবং কি স্টাইলের মাধ্যমে করছো এবং তার জন্য কি কি প্র্যাকটিস একজন শিক্ষক বা শিক্ষিকাকে করতে হচ্ছে বা জানতে হচ্ছে, সেটাই হচ্ছে পেডাগজি। এবং এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টিচিং স্টাইল আর একটা হচ্ছে টিচিং থিওরি। আর এটা হচ্ছে ফিডব্যাক অ্যাসেসমেন্ট। তোমরা সবাই লেসন প্ল্যান করেছো, তো লেসন প্ল্যানে ওটাই আমার বলে দেওয়া থাকে, যেটা উপরে দেখবে লেখাও থাকে পেডাগজিক্যাল অ্যানালিসিস। মানে আমি আমার কন্টেন্টটাকে রেডি করছি বেসড অন সাম সায়েন্টিফিক মেথডস। সেই মেথডের মাধ্যমে আমি আমার কন্টেন্টকে সাজাচ্ছি, যেখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্টের ফিডব্যাক। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্ট আফটার কমপ্লিটিং your content by your subject topic, you can assess your students. এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে স্টার্ট হচ্ছে তোমার টিচিং স্টাইল অ্যান্ড প্র্যাকটিস, তারপর হচ্ছে টিচিং থিওরি এবং তারপর হচ্ছে আমার ফিডব্যাক অ্যান্ড অ্যাসেসমেন্ট। এই তিনটেকে নিয়ে, মানে এই তিনটে ইট encompasses all together termed as pedagogy. When people talk about the pedagogy of teaching, they will be referring to the way teachers deliver the content of the curriculum to a class. তাহলে কারিকুলামের মধ্যে থেকে একটা কন্টেন্টকে ক্লাসরুম এনভায়রনমেন্টে কিভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা সেটা ডেলিভার করছে, সেটাই হচ্ছে আমার পেডাগজিক্যাল টিচিং। When a teacher plans a lesson, they will consider different ways to deliver the content. তাহলে এখানে আসছে টিচিং স্ট্র্যাটেজিস। কি কি ওয়েজের কথা সে ভাবছে বা কি কি ওয়েজের মাধ্যমে সে তার কন্টেন্টটাকে ডেলিভার করছে। That decision will be made based on their own teaching preferences, their experience and the context that they teach in. তিনটে ফ্যাক্টর বা তিনটে প্যারামিটারের উপর ডিপেন্ড করে প্রত্যেক টিচারের পড়ানোর স্টাইল, তার পড়ানোর ওয়ে এবং অবশ্যই তার সাবজেক্ট, তার কন্টেন্ট, এগুলো আলাদা হয় এবং সেটা সম্পূর্ণ সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল টিচার্সের ওপর ডিপেন্ড করে। এবার কিছু মেন টপিকের মধ্যে আসবো, যে পেডাগজি পড়তে গেলে আমার কোন কোন অবজেক্টিভসগুলো ফুলফিলড হয়। লার্নার্স আর ডিপেন্ডেন্ট অন দ্য টিচার ফর লার্নিং। যাদেরকে আমরা পড়াতে যাচ্ছি তারা কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট অন আস। হ্যাঁ, আমরা এটা হতেই পারে যে তাদের কাছে কিন্তু অনেক রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস থেকে তারা জানতে পারছে, বাট সেই রিসোর্সেসের যেই ভ্যারাইটি সেটা ভীষণ ওয়াইড, খুব হিউজ। তো কতটা আমার পড়তে হবে, কতটা আমার জানতে হবে, এইটা কিন্তু ডিসাইড করে দেয় টিচার, বা হিন্ট দিয়ে দেয় বা হেল্প করে দেয়, গাইড করে দেয় টিচার। কারণ এখন মডার্ন যে এডুকেশন সিস্টেম সেটা স্টুডেন্ট সেন্ট্রিক। এখানে ম্যাক্সিমাম যে কাজ সেটা স্টুডেন্টরাই করে, টিচার্সদের রোল হচ্ছে অ্যাজ আ গাইড। তো এবার লার্নিং মানে শেখার জন্য এখানে বলছে না যে তুমি শুধুমাত্র রিসোর্স প্রোভাইডার, তুমি যে কোনো ধরনের জিনিস শেখার জন্য আমরা কিন্তু বা শিক্ষকরা ছাত্রছাত্রীরা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট অন আস। লার্নার্স আর মোটিভেটেড বাই এক্সটার্নাল রিওয়ার্ডস। এবার দেখবে লেসন প্ল্যানের সময় আমাদের নানারকম স্কিল পারফর্ম করতে হয় এবং স্কিলের মধ্যে একটা অবশ্যই বিষয় থাকে রিইনফোর্স করা, স্টুডেন্টদেরকে রিইনফোর্স করছো কি না, বাই সেইং গুড থিংস, বাই গিভিং রিওয়ার্ডস টু দেম। যে তুমি একটা কুইজ বা একটা ছোট ডিবেট বা একটা ড্রামা তুমি অর্গানাইজ করলে রিগার্ডিং ইয়োর কন্টেন্ট, এবং তারপর তুমি কিছু রিওয়ার্ডস ঘোষণা করলে যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমি এগুলো দেবো, বা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমি এই দেবো, একটা নানা রকম। তাহলে এগুলোতে কি হয় না, এগুলো স্টুডেন্টরা অনেক বেশি মোটিভেটেড হয়, এদের অ্যাট্রাকশনটা, এদের যে অ্যাটেনশন সেটা তাদের কন্টেন্টের মধ্যে ধরে রাখতে খুব সুবিধা হয় এবং তারা হয়তো প্রথম তারা রিওয়ার্ডের জন্যই অ্যাটেন্টিভ হবে বা রিওয়ার্ডের জন্যই হয়তো ভালো করে পড়াশোনা করবে। তারপর আস্তে আস্তে কিন্তু ওদের সেলফ স্টাডির যে হ্যাবিটটা সেটা ক্রমশ বাড়বে।
the learning environment is formal and competitive. Formal and competitive মানে হচ্ছে একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট যেমন হতে হয়, ডিসিপ্লিনড হতে হবে, প্রপার ম্যানেজমেন্ট থাকতে হবে, প্রপার সিস্টেম এর মধ্যে থাকতে হবে। আর কম্পিটিটিভ কেন? কম্পিটিটিভ বিষয়টা যদি না থাকে, কম্পিটিশন যদি স্টুডেন্টদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু যে ইমপ্রুভমেন্টের বড্ড অভাব হয়ে যাবে। এই জন্য কিন্তু রিওয়ার্ডস, এই জন্য কিন্তু একটা র্যাঙ্কিং দেওয়া, যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফার্স্ট টু 10th, এই যে র্যাঙ্কিংগুলো দেওয়া, নানা রকমের রিওয়ার্ডস দেওয়া, নানা রকমের অ্যানুয়াল প্রোগ্রামের মধ্যে সবার সামনে খুব সুন্দর করে প্রাইজ ডিস্ট্রিবিউট করা। অনেকে পড়াশোনার জন্য ভালো হয়, শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বলছি না, এটা ধরো গেমিং, এই যে নানা রকম খেলাধুলারও তো হয়, কম্পিটিশনও তো হয় খেলাধুলা রিলেটেড। কারণ সব এরকম তো বলা যায় না যে সব ছাত্রছাত্রী মানেই আমার পড়াশোনাতেই ভালো হতে হবে। তো একটা স্কুলের মধ্যে, একটা স্কুল এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু পড়াশোনার ওপরে বেস করে যেমন প্রাইজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে বা মোটিভেট করা হচ্ছে, তেমনি গেমিং জোন থাকছে, তেমনি কুইজ মানে অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু থাকছে আদার দ্যান এডুকেশন। The teacher carries out all planning and assessment. একজন টিচার যখন ক্লাসরুমে যাবে, সে ওয়েল প্রিপেয়ার্ড থাকবে অ্যাবাউট সে কি পড়াচ্ছে, সে কিভাবে পড়াবে, এবং তারপর সে কিভাবে সেটা অ্যাসেস করবে, কি ধরনের ফিডব্যাক সে এক্সপেক্ট করছে ফ্রম দ্য স্টুডেন্টস। এই পুরোটা একমাত্র অনলি ওয়ান আর টিচার কুড প্ল্যান। Next, our teaching approaches are transmissive, like lectures, assigned reading. Transmissive মানে transmit হচ্ছে, transmission of knowledge, transmission of thoughts, transmission of ideas. যে আমি স্টুডেন্ট সেন্ট্রিক কিছুক্ষণ আগেই বলা হলো, যেখানে এরকম নয় যে টিচার শুধুমাত্র বলে যাচ্ছে এবং স্টুডেন্ট শুধু চুপচাপ বসে শুনছে। তো অবশ্যই একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, এবং এরকম হতে পারে যদি একটা বাংলা ক্লাস হয়, তাহলে সেক্ষেত্রে সেই গল্পটা আমি একটা স্টুডেন্টকে দিয়ে পড়াতে পারি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছি, বা কোনো ড্রামা প্লে করাতে পারি। এবার যদি সায়েন্স হয়, নানা রকম অ্যাক্টিভিটি করাতে পারি। যদি আমি কোনো এক্সপেরিমেন্ট করাতে চাই, সেই এক্সপেরিমেন্ট একটা স্টুডেন্টের মাধ্যমে পারফর্ম করাতে পারি। যদি আমি বডি পার্টস পড়াই, তাহলে একটা স্টুডেন্টকে ভলেন্টিয়ার হিসেবে নিয়ে আমি বডি পার্টস পড়াতে পারি। তো এইভাবে ওদেরকে ইনভলভ করা, যত বেশি ইনভলভ হবে ওদের তত বেশি অ্যাটেনশন বাড়বে, এবং ট্রান্সমিশন অফ নলেজটা কিন্তু যেহেতু ওরা নিজেরা ইনভলভ হচ্ছে, সেটার চান্সেস অনেক বেশি হবে। Evaluation is external, like test, quiz, like that. টেস্ট কুইজ এগুলো তো হয় ছোটো ছোটো, আমরা এগুলো অলরেডি পড়েছি। এফএ এবং এসএ মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, বা ছোটো ছোটো কুইজ পারফর্ম করে, সেটা ক্লাস ওরিয়েন্টেড হতে পারে, একটা স্ট্যান্ডার্ড মানে ধরো 7-8 মধ্যে একটা কম্পিটিশন হলো কুইজের, মানে এটা ইন্ট্রা বলছি, ইন্টার কোনো কুইজ কম্পিটিশনের কথা বলছি না, ইন্ট্রা বলছি। বা যেগুলো স্কুলে ছোটো ছোটো স্মল ইউনিট টেস্ট হয়, এগুলোর মাধ্যমে কিন্তু স্টুডেন্টদেরকে অ্যাসেস করা অনেক বেশি ইজিয়ার। ওয়েল স্ট্রাকচার্ড এডুকেশন সিস্টেম, ওয়েল স্ট্রাকচার্ড দেখবে আমাদের 3টে বোর্ড আছে, WB, ICSE এবং CBSE। এর মধ্যেই ডিফারেন্ট, এই 3টে বোর্ডকে নিয়ে যদি তোমরা একটা কম্পেয়ার করো, ওদের কারিকুলামটাকে নিয়ে, ওদের সিলেবাসটাকে নিয়ে, তাহলেই তোমরা ক্লিয়ার একটা ডিস্টিংগুইশ বা ডিস্টিংগুইশ করতে পারবে বা ডিফারেন্স করতে পারবে যে কিরকমভাবে ওরা আলাদা, কোন জায়গায় আলাদা, এবং কোন এরিয়াতে একটু ডিফারেন্ট, এবং কেন ডিফারেন্ট, কেন এই জায়গাটা রাখা হচ্ছে। এইভাবে এই এডুকেশন সিস্টেম, এবং যত বেশি ওটা অবশ্যই এটা আমাদের হাতে নেই, এডুকেশন সিস্টেমের জায়গায় যারা বসে আছে তারা দে ক্যান ডিসাইড থিংস ফর আস for betterment of our education system. Then instructional objectives, teacher-centered teaching, drill and practice, reinforcement, memorization, এগুলো প্রত্যেক কটাই কিন্তু একটা কন্টেন্টকে যদি পেডাগজিক্যাল অ্যানালিসিস করা যায়, তাহলে ভালো পেডাগজিক্যাল অ্যানালিসিস করতে গেলে এই ফ্যাক্টরসগুলো খুব ইম্পর্টেন্ট। একটা ছোট্ট বলি, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস তোমরা লেসন প্ল্যান করেছো, তো যে কোনো কন্টেন্টের কোনো একটা টপিক এবং তার আজকের পার্ট ডিসাইড করার প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে যে এই ছোট্ট পার্ট থেকে ওরা কি শিখবে। Students will be able to learn, will be able to describe, explain, এইরকম নানা রকম ফ্রেজাল অ্যাকশন ভার্বস দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে কন্টেন্ট থেকে একটা স্টুডেন্ট কি শিখছে।
এবার আফটার যখন টিচার আর এই ধরনের প্র্যাকটিস, এই সায়েন্টিফিক প্র্যাকটিস বা এই সায়েন্টিফিক মেথডসগুলোকে চুজ করছে, তখন সুবিধাটা কি, তার অ্যাডভান্টেজেসগুলো কি? এস্টাবলিশ স্টুডেন্ট রিলেশনশিপ, খুব ইন্টারাক্টিভ যেহেতু সেশন হবে, যদি ফিডব্যাক খুব পজিটিভ হয় তাহলে স্টুডেন্টরা আরও বেশি অ্যাটেনশন দেবে, অ্যাট্রাকটিভ হবে, আরও বেশি শান্ত থাকবে, খুব বেশি কোয়েশ্চেন্স করবে। যত বেশি কোয়েশ্চেন করবে তত বেশি ইন্টারাকশন হবে এবং কন্টেন্ট তত বেশি ওরা গ্রাস্প করতে পারবে। Evaluate student potential, develop personal relationship with community, develop method of control to overcome problems in school। এগুলো কিন্তু শুধু একজন টিচারের অ্যাসপেক্টে বলা হচ্ছে না, এটা একজন স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা স্টুডেন্টের মধ্যে যখন কোনো টিচারের ক্লাস থাকে না, তখন অবশ্যই প্রত্যেক ক্লাসে কিন্তু একটা মনিটর থাকে। সেই মনিটর রাখার কারণটা কি? কারণটা হচ্ছে যদি টিচার না থাকে সেই সিচুয়েশনগুলোতে, তাহলে বাকি ওর ক্লাসমেটসকে ও কীভাবে হ্যান্ডেল করবে। সেক্ষেত্রে তার লিডারশিপ কোয়ালিটিগুলো আস্তে আস্তে তোমার ফ্লারিশ করবে। সে বুঝতে পারবে যে কীরকম ধরনের ডিসিশন এই সময় নিতে হবে এবং ছোট ছোট প্রবলেম সলভের মাধ্যমে কিন্তু তার প্রবলেম সলভিং স্কিলসগুলো বাড়বে। আচ্ছা, দেন আন্ডারস্ট্যান্ড ইমপ্লিকেশন ফর লার্নিং থ্রু থিওরিজ। এবং একটা টিচার যখন কোনো লেসন প্ল্যান রেডি করে, তার আগে কিছু লার্নিং থিওরিজের মধ্যে দিয়ে যেতে হয় বা জানতে হয় তাদেরকে, যে যেমন লার্নিং বাই ডুইং থর্নডাইকের, এরকম 3টে লার্নিং থিওরিজ আছে, বা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এরকম ডিফারেন্ট যে লার্নিং থিওরিজগুলো আছে, তার যে ইমপ্লিকেশন, তার যে অ্যাডভান্টেজ, সেগুলোকে মাথায় রেখে একটা লেসন প্ল্যান তৈরি করতে, কারণ সায়েন্স অফ টিচিং বলছি। দেন গেন বেনিফিট ফ্রম কনস্ট্রাকটিভ ফিডব্যাক। গেন বেনিফিট মানে হচ্ছে সেটা আমার কলিগস থেকে আমি পজিটিভ ফিডব্যাক পেতে পারি, স্টুডেন্টদের থেকে আমি পজিটিভ ফিডব্যাক পেতে পারি, নিজে আমি ইম্প্রোভাইজ করতে পারি। এই ফিডব্যাকগুলো নেওয়ার কারণটাই হচ্ছে নিজের যে মেথডসগুলো সেগুলোকে আরও বেশি সিস্টেমেটিক, প্রিসাইজ এবং কম্প্রিহেন্সিভ করা ফর দ্য স্টুডেন্টস। ডিসকভার ওন স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস। এটা আবার ওই এক রকম এই সেম জিনিস, এটা টিচারের রেসপেক্টেও যেমন বলছে, তেমনি স্টুডেন্টের রেসপেক্টে স্ট্রেংথ উইকনেস ইজিলি টিচার আইডেন্টিফাই করতে পারবে। এবং টিচারদের ক্ষেত্রে যখন সে অ্যাসেস এবং ফিডব্যাক পাবে, তখনই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে তার কোথায় কোথায় প্রবলেম রয়ে যাচ্ছে এবং কেন তাকে রিমেডিয়াল টিচিং দিতে হচ্ছে, কেন তাকে টিচিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে। তখনই কিন্তু নেক্সট লেসন প্ল্যানে তার ইম্প্রোভাইজেশনটা রাখবে। ডেভেলপ স্কিলস লাইক কমিউনিকেশন ইউজিং রিসোর্সেস বলতে এখানে অন্যান্য, আদার দ্যান জাস্ট গিভিং আ লেকচার, অন্য কিছু রিসোর্স, যদি আমি কোনো রেফারেন্স বুক বা আমি কোনো একটা পিপিটি প্রেজেন্টেশন করলাম, বা আমি কোনো কিছু ডেমনস্ট্রেট করলাম, বা আমি কোনো মডেল এনে দেখালাম, অন্যান্য কোনো, বা আমি কোনো ফিল্ড ট্রিপে নিয়ে গেলাম, বা আমি কোনো হয়তো ফিল্ড ট্রিপে দরকার নেই, হয়তো স্কুলের মধ্যেই কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে কোনো মাঠে গিয়ে বা কোনো ফুলের বাগানে গিয়ে আমি দেখালাম। এক্সচেঞ্জ অ্যান্ড পারসিভ নিউ আইডিয়াস, একই ব্যাপার যেটা অলরেডি কিছুক্ষণ আগেই বললাম যে গেন বেনিফিট। তো নিজের ইম্প্রোভাইজেশনটাকে বাড়ানোর জন্য, নিজের কন্টেন্টটাকে আরও বেটার করার জন্য আমি যত বেশি নিজের রেক্টিফাই করবো নিজেকে, তত বেশি আমার লার্নিং ডিজাইনটা বেটার হবে। ডেভেলপ ফান্ডামেন্টাল টেকনিক্স অফ টিচিং, সবসময় যেটা বেসিক স্ট্র্যাটেজি, বেসিক ওয়ে অফ টিচিং থিংস, সেটা আমাকে রাখতে হবে, সেটা আমাকে জানতে হবে। সেই অ্যাকর্ডিং আমাকে আমার লেসন প্ল্যান রেডি করতে হবে টু প্রিপেয়ার লেসন্স। যে উইদাউট প্রিপেয়ারিং ইয়োর লেসন প্ল্যান, তোমার ক্লাস কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। কারণ পেডাগজি ওটাই আমাকে বলছে, বিকজ দিস ইজ আ সায়েন্স অফ টিচিং। সো আমাকে জানতে হবে টিচিং স্টাইলস, আমাকে জানতে হবে টিচিং থিওরি, আমাকে জানতে হবে টিচিং মেথডস। কেন? জাস্ট টু fulfill one aim, and that is an effective teaching learning process. টিচিং লার্নিং প্রসেসটা যাতে এফেক্টিভ হয় ইন দ্য ক্লাসরুম এনভায়রনমেন্ট, তার জন্য কিন্তু এই পেডাগজিক্যাল অ্যানালিসিস, তার জন্য কিন্তু এই পেডাগজি সম্পর্কে জানা এবং সেই অ্যাকর্ডিং লেসন প্ল্যান রেডি করা ফর দ্য স্টুডেন্টস।
আজকের মতো এখানেই আমার টপিকটা শেষ হলো। যদি এই রিগার্ডিং কোনো রকমের কোয়েশ্চেন্স থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং নেক্সট ভিডিওতে আমি সেটা ডিসকাস করার চেষ্টা করব। এখান থেকে বিশেষ কিছু কোয়েশ্চেন্স আসার নেই, জাস্ট তার অবজেক্টিভস, তার মিনিং, তার কনসেপ্ট জানলেই হবে। থ্যাংক ইউ।